স্টুডেন্টস ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়ের মার্টিন প্রশ্নবিচিত্রে 2025 এর অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 7 সলভ করব। তোমাদের আগের ক্লাসে মডেল 8টা সলভ করা হয়েছে, তো স্কিপ করে গিয়েছিলাম, সেজন্য এটাও কিন্তু সলভ করে দিচ্ছি। তো দেখে নাও, প্রথম প্রশ্ন কি রয়েছে? অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বুঝাও। দেখো এখানে অর্থমূল্য বলে দেওয়া নেই, তো আমরা অর্থমূল্যটা ধরে নেব। ধরি অর্থমূল্য পি 100% বেড়েছে। আচ্ছা, যদি আমরা বলি 40% বেড়েছে, তখন আমরা কি করতাম? 100 যোগ 40/100 মিনস 140/100। এখানে 100% বেড়েছে, তো আমরা কি করব? পি গুণিত 100 যোগ 100/100। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো পি গুণিত 200/100 সমান, দেখো এই 0 0 এখানে কেটে গেল, 2p হয়ে গেল। তো আসল ছিল আমাদের পি 100% বাড়ার পর 2p হলো। তো অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য দুগুণ হয়েছে বোঝায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে 1.0, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো কি রয়েছে দেখো, 1.0, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। কি বলেছিলাম? কি করতে হবে? শুরুতে আমাকে এই যে 1 0 2 3 তুলে নিতে হবে, বিয়োগ 2 আর 3 এর মাঝে পৌনঃপুনিক রয়েছে 1, আর এখানে শূন্যতে নেই, আমরা -10 করে দেবো। আর নিচে কি লিখবো? দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক রয়েছে, তো 9 9, আর এই শূন্যর মাথায় নেই, তাই 0। তো 1023 থেকে 10 বাদ দিলে 1013, আর এখানে নিচে হয়ে যাবে 990। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি কিরূপ হয়? বক্রতল হয়। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। পি এর 2/3 এবং কিউ এর 3/5 বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়। দেখো কি বলেছে? পি এর 2/3, তো পি গুণিত 2/3, তৃতীয়াংশ 2/3 মিনস 3/2 এবং কিউ এর 3/5 বিয়োগফল। কিউ এর 3/5 মিনস 5/3, এদের মধ্যে যে বিয়োগফল, ঠিক আছে, এই যে বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়। তো এক্স এর অর্ধেক কি হবে? এক্স গুণিত হাফ। এবার দেখো, বৃহত্তর সাইন হলে আমরা এদিকে করতাম, ঠিক আছে, কিন্তু এখানে বৃহত্তর নয়, তো তোমাকে কি করতে হবে? এই হাঁ সাইনটা দিয়ে এদিকে কাট করে দিতে হবে। এটাই কিন্তু বৃহত্তর নয় বোঝায়। ঠিক আছে, হাঁ সাইন দিয়ে মিডলে কাট করে দেওয়া। ওকে, আমি প্রথম বলেছিলাম যে এটা বৃহত্তর, তারপর বৃহত্তর নয়, মিডলে কাট করে দাও, ব্যাস। এরপর কি বলেছিলাম? এরপর বলেছে যে কোনো ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? কোনো ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, ওই ছাত্র 1 নম্বরের পরীক্ষায় তাহলে কত পাবে? কম, 20/25 পেয়েছে। দেখো শতকরা মিনস 100, ঠিক আছে, তো 100-র মধ্যে পাবে বেশি, তো 20/25 গুণিত 100 কাটাকুটি করে নেবে, তাহলে কত পেয়েছে? 80 পেয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? রোমান সংখ্যায় লেখো। 99 কি হয়ে যাবে? XCIX, আর এখানে 79 হয়ে যাবে। দেখো এল মানে কত? 50, এক্স 60, আবার এক্স যোগ করলে 70, আর IX মানে 9, তো এখানে 79 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর XC মানে আমরা কি জানি? 90, আর IX মিনস 9, 99 বলেছে। 1 লিটার 1 হেক্টোলিটারে কত অংশ? দেখো 100 লিটারে আমাদের কত হেক্টোলিটার হয়? 1 হেক্টোলিটার হয়। তাহলে 1 লিটারে কত হেক্টোলিটার হবে? 1/100, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো 1/100 অংশ হবে। ঠিক আছে, 100 লিটারে হয় 1 হেক্টোলিটার, তাহলে 1 লিটারে হবে 1/100। ওকে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর কত হবে? দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত? 60 ডিগ্রি, আর এই 60 60 60 যোগ করলে কিন্তু 180 হচ্ছে। ঠিক আছে, তিনটা কোণের মানের সমষ্টি হচ্ছে সমবাহু ত্রিভুজের 180 ডিগ্রি। এখানে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান। দেখো সমকোণী সমদ্বিবাহু মানে কি জানো? যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে, আর সমদ্বিবাহু মিনস ধরো এই বাহুটা সমান হয়ে যাবে।
সমকোণী সমদ্বিবাহু, তো একটা 90 হলে অপর দুটো কি হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, তো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান 45 ডিগ্রি হয়। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণে তাহলে মানের অন্তর কত হবে? দেখো 60 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণ আমাদের কত ছিল? তোমার 60 ডিগ্রি। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান কত? 45 ডিগ্রি। বিয়োগ করে দাও তো 15 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? দুটি সমতল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হবে? দুটি সমতল কি হয়ে যাবে? একটা সরল রেখা উৎপন্ন করবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের অন্তর্গত। দেখো প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম মান হচ্ছে 180 ডিগ্রি, কারণ প্রবৃদ্ধ কোণ কত হয়ে থাকে? 180 থেকে তো বেশি হতে হবে আর 360 থেকে কম হতে হবে। দেখো এমনি 180 থেকে বেশি মিনস কি বলতো 180.1ও যদি হয় তাহলে কিন্তু প্রবৃদ্ধ কোণ। বাট তোমাদের অতটাও হয়তো এখন ওই ধরনের হিসাব নেই, তো গোটা গোটা যদি নাম্বার দিই তো 180 আমরা লিখি, যদি না পয়েন্টে লিখি। ঠিক আছে, তো প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম মান 180 ডিগ্রি আর বৃহত্তম কোণ 359 রয়েছে। ঠিক আছে, তো 359.99ও যদি হয় সেটাও কিন্তু প্রবৃদ্ধ কোণ। বাট আমরা এখানে জাস্ট পূর্ণ সংখ্যায় ধরলাম, দশমিক সংখ্যা নিলাম না, 359 নিয়েছে। ঠিক আছে, তো ক্ষুদ্রতম কোণ হচ্ছে 180 ডিগ্রি, বৃহত্তম 359 ডিগ্রি। তো 359-এর 1/4 আর এখান থেকে বিয়োগ করতে হবে তোমার যে বৃহত্তম কোণের 1/4 আর ক্ষুদ্রতম কোণের 1/4 দেখে নাও। তো 359 ডিগ্রি বাই 4, 180 ডিগ্রি বাই 4, এখানে তোমার লসাগু করলে 4 হচ্ছে, আর তোমার মানে ঘনষ্ঠের বিয়োগ করলে কত হয়ে যাবে? 178/4। এবার এটাকে ভাগ করে না তো 44.5 ডিগ্রি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এদের বিয়োগফল দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 0.9 পৌনঃপুনিক রয়েছে এবং 0.09 পার্থক্য দেখো। তো 0.9 পৌনঃপুনিক মানে কি? 9/9 সমান 1 হচ্ছে, আর 0.09 মানে কি হয়ে যাবে? 9/90। দেখো শূন্যর মাথায় কোনো সাইন নেই, তো এখানে একটা শূন্য বসে যাবে, আর সমান কি হয়ে যাবে? 0.1। তুমি ডিভাইড করো, 9কে 90 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? 0.1 হয়ে যাচ্ছে। ওকে, তো 1 থেকে যদি আমি বাদ দেই 0.1, তো উত্তর হয়ে যাবে আমাদের কত? 0.9। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ তা দশমিকে প্রকাশ করো। 1 টন সমান 1000 কিলোগ্রাম। 2 কুইন্টাল 7 কিলোগ্রাম সমান কত হয়ে যাচ্ছে? 200 যোগ 7 সমান তোমার 207। এখানে লিখবে 207 কিলোগ্রাম হচ্ছে, আবার 2 টন সমান 2000 কিগ্রা। তো 207 কিলোগ্রামকে যদি আমরা 2000 কিগ্রা দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 0.1035। দেখো এখানে সাইডে তোমার এই ভাগটা কিন্তু করেও দিয়েছি। ঠিক আছে, কারণ তোমাকে বলেছে যে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ। ঠিক আছে, দেখে নিয়েছো, ডিভাইড করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তিনি কি বলেছে? কোন পরীক্ষায় 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। মোট পরীক্ষার্থী 35 জন হলে শতকরা কতজন কৃতকার্য হয়েছে তোমাকে বের করতে হবে। পরীক্ষায় 35 জনের মধ্যে অকৃতকার্য হয়েছে 7 জন, তাহলে একজনের মধ্যে অকৃতকার্য হয়েছে 7/35 জন, তাহলে 100 জনের মধ্যে অকৃতকার্য হয়েছে 7/35 গুণিত 100 সমান কত? 20 জন। ঠিক আছে, তো পরীক্ষায় শতকরা কৃতকার্য হয়েছে কি করবে? 100 বিয়োগ 20 জন। তো 20 জন যদি তোমার অকৃতকার্য হয়, 100 জনের মধ্যে 20 জন অকৃতকার্য হচ্ছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 80 জন ছাত্র কৃতকার্য হয়েছে। ঠিক আছে, 4 কি বলেছে? 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুপ্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে
পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত। দেখো ধরো এইটা রাস্তায়, এই জায়গাটা আমি একটা গাছ লাগিয়েছি, সেম এখানে লাগিয়েছি ধরো 3টা গাছ। তো 3টা গাছ যখন হচ্ছে তখন তাদের মধ্যে কতগুলো ফাঁকের সৃষ্টি হচ্ছে, 2টো ফাঁক, ঠিক আছে। এবার এই রাস্তাটা যদি আমি ধরি 4 মিটার, আর কতগুলো ওই 3টে গাছের মধ্যে ফাঁক হচ্ছে কতগুলো, 2টি। তো 4কে যখনই আমরা 2 দিয়ে ডিভাইড করলাম কত পেলাম, 2। তো একটা থেকে আরেকটা গাছের মধ্যে দূরত্ব কত হয়ে যাবে, 2 মিটার। এখানে এটাই আমরা করেছি। দেখো আর রাস্তার ধারে মোট 15টি গাছ লাগানো হয়েছে, তাহলে গাছগুলোর মধ্যে ফাঁকের সংখ্যা কতগুলি হবে, 14টি। যতগুলো গাছ লাগানো থাকবে তার থেকে একটা কম হবে, ঠিক আছে। ওকে, তো প্রতিটি গাছের মধ্যে দূরত্ব কি হয়ে যাবে, 24/14 সমান কাটাকুটি করলে হয়ে যাবে 1.71 মিটার প্রায়। কারণ এখানে তুমি ডিভাইড করে যাবে কন্টিনিউ, এখানে ভাগটা কিন্তু কন্টিনিউ যাবে, সেই জন্য আমরা কিন্তু এই প্রায় কথাটা লিখব, ঠিক আছে। কেন 14টা হলো বুঝতে পেরেছো তো। 15 বিয়োগ তুমি 1 করতে পারো, তোমাকে এখানে বললাম না, যতগুলো গাছ হবে যদি আমি এখানে 4টা গাছ লাগাই তো ফাঁক হয়ে যাবে 3টা। ওকে, এরপর কি বলেছে, 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে, ঠিক আছে। দেখো ধরি 6/7 3 গুণের সঙ্গে x যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। শর্তে 6/7 গুণিত 3 গুণ করেছি যোগ x সমান 2 পূর্ণ 6/7। 6 3 18/7 যোগ x সমান 7 দিয়ে 14 6 20/7। তো x এখানে রাখলাম 20/7, 18/7 পাশে বিয়োগ চিহ্ন মানে দিলাম, কেন, কারণ এর পাশে যোগ চিহ্ন ছিল। তো এদের মধ্যে যদি আমি বিয়োগ করি 20/18/7 সমান কি হয়ে যাবে, 2/7। তো 6/7 3 গুণের সঙ্গে 2/7 যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। কি বলেছে, কোন সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে 75 হয়। তো আমরা কি করব, দেখো ধরি সংখ্যাটি x, সংখ্যাটি 0.25 অংশ বাড়ালে কি হয়ে যাবে, দেখো এর আছে মানে কি হবে, গুণ চিহ্ন হয়ে যায়, 0.25 গুণিত x সমান 0.25x। এটা হচ্ছে সংখ্যাটির এত অংশ, ঠিক আছে। তো এত হয়ে যাচ্ছে, তাহলে এখন সংখ্যাটি কত বাড়াচ্ছে, যখন আমরা এই 0.25 বাড়ালাম তো হয়ে যাবে কত, x যোগ 0.25x। তাহলে শর্তে বলেছে কি এই সংখ্যাটার সমান হচ্ছে 75। তো দেখে নাও, বা x প্লাস x গুণিত 25/100 কেন করেছি, এই পয়েন্টটাকে আমরা তুলে নিয়েছি, সমান 75। 25 4 100 হয়, বা x প্লাস x/4 সমান 75। তো x প্লাস x/4 এর যদি আমরা ভগ্নাংশে যোগ করি তো হয়ে যাবে 4x প্লাস x/4 ইজ ইকাল টু 75, বা 5x, 4x আর x যোগ করলে 5x ইজ ইকাল টু 75 মাল্টিপ্লাইড বাই 4 কেন হলো, এখানে দেখো ভাগ আকারে ছিল, সমান চিহ্ন পাশে গিয়ে গুণ আকারে হলো, বা x মান দেখো 75 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 5 কাটাকুটি করে নিলে আমাদের উত্তর কত হয়ে যাবে, 60, ঠিক আছে। ওকে, এরপর কি বলেছি, এরপর আচ্ছা দেখো ওকে, যে একটি শহরে লোক সংখ্যা কত দেওয়া রয়েছে তোমার, 2,79,908। যদি পুরুষদের সংখ্যা 1,43,472 হয়, তাহলে উক্ত শহরে মহিলাদের সংখ্যাকে হাজারে গুণিতকে পুরুষ সংখ্যা প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো এখানে মহিলাদের সংখ্যা, মোট লোক সংখ্যা এত, পুরুষদের সংখ্যা এত, বিয়োগ করে নিলে আমরা পেয়ে যাব কত, এই যে রয়েছে 1,36,436 জন, এটা মহিলার সংখ্যা পেলাম। হাজারে গুণিতকে প্রকাশ করতে বলেছে, তো আমরা কি করব, হাজার যে একক দশক শতক হাজার, হাজারের ঘর পর্যন্ত কাউন্ট করব। এইখানে আমাদের হচ্ছে না একক দশক শতক হাজার, তো 6-এর পর যে অঙ্কগুলো থাকবে আমাকে দেখতে হবে এটা 6,500 যদি উপরে হয়ে যায় তখন 6-এর ঘরটা হয়ে যাবে 7,000, মানে এইরকম ধরো দেখাচ্ছি, ধরো 575, তখন হাজারের কাছের গুণিতক তোমার কি হয়ে যাবে, এটা হাজারই হয়ে যাবে। যদি এটা 475 থাকতো, মিনস তোমার 500 কম হচ্ছে তাই তো, তখন কিন্তু এটা 0 হয়ে যেত হাজারের গুণিতক,
বুঝতে পেরেছো কি? 500 থেকে যদি কম হয় তো কাছে শূন্য হবে, কারণ 1000 শূন্য। আর 500 যদি একটুও বেশি হয়, 501 যদিও হয়ে থাকে, তখন সেটা কিন্তু কত হয়ে যাবে? 1000-এর কাছে গুণিত। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমাকে শেষেটা দেখতে হবে। দেখো 436 রয়েছে, 500 থেকে কম, তো 6400 আমাকে লিখতে হবে। তো 1,36,436কে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে হয় 1,36,000। ঠিক আছে, এরপর কি বলেছে? 5 বছর পর রামের বয়স হবে y বছর। ঠিক আছে, বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে? 5 বছর আগে রামের বয়স কত ছিল? দেখো, আমার বলে দেওয়া নেই যে রামের বর্তমান বয়স, কিন্তু বলে দেওয়া আছে কি 5 বছর পর রামের বয়স কত? y বছর। তাহলে বর্তমান বয়স কত হবে? 5 বছর পরে ধরো তোমার বয়স 15 হবে, আমি 5 বাদ দিয়ে দেবো, তাহলে আমি বুঝতে পারবো এখন আমার বয়স 10। এখানেও সেম, তার 5 বছর পরে যদি y বছর হয়, বর্তমান বয়স কি হয়ে যাবে? y বিয়োগ 5 বছর। ঠিক আছে, তাহলে আমার বর্তমান বয়স আমি পেয়ে গেলাম y মাইনাস 5 বছর। তাহলে বর্তমান থেকে 15 বছর পর তার বয়স কত হয়ে যাবে? y বিয়োগ 5, মানে 5 যোগ 15। দেখো এখানে প্লাস মাইনাস করলে মাইনাস, তো y প্লাস 10 বছর হবে, এটা 15 বছর পর। ক্লিয়ার? কি ব্যাপারটা হলো? দেখো আরেকবার বলে দিই, তোমার দেওয়া রয়েছে 5 বছর পরে তোমার বয়স y বছর, বলে দেওয়া নেই তোমার বর্তমান বয়স কত। আমি y থেকে 5 বছর বাদ দিয়ে দেবো, তো আমি বর্তমান বয়স পেয়ে গেলাম। এবার 15 বছর পরে বয়স করতে হবে, তোমার বর্তমান বয়স যোগ 15 বছর, এটাই করেছি। তো y যোগ 10 বছর ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে বয়স y বিয়োগ 5 বছর। ঠিক আছে, 5 বছর আগে কি করবো? বিয়োগ 5 করে দেবো, বর্তমান বয়স থেকে আমি 5 বছর বাদ দিয়ে দেবো। তো y বিয়োগ 5 ব্র্যাকেটের মধ্যে রাখবো, তবে বিয়োগ 5। তো y বিয়োগ 5 বিয়োগ 5 সমান কি হয়ে যাবে? y বিয়োগ 10 বছর। ক্লিয়ার? ওকে, এরপর বলেছে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয় যুক্তি সহ সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে, তো এটা দেখো, তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে? দেখো তিনটি অসমাপতিত মিনস একটার উপর একটা পতিত হয়নি। পতিত হওয়া মানে কি? একটা রেখা ওর উপর আবার একটা রেখা গেছে, তখন একটা পতিত হওয়া। তো কতগুলো বিন্দু ছেদ করছে? 1 2 3, তিনটা বিন্দু হয়ে যাবে। সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারবে? 3টি। সরল রেখাংশগুলি সমাপতিত হলে কতগুলো বিন্দু করতো? এটা আগের দিনই বুঝিয়েছিলাম। ধরো একটা সিডি রেখাংশ ছিল, তো আর এখানে এবি ছিল, আমি এবি কে তুলে এনে সিডির উপর চাপিয়ে দিলাম, তাহলে কি প্রত্যেকটা মুহূর্তে কি ও একে অপরকে ছেদ করে যাচ্ছে, মানে অসংখ্য বিন্দুর সৃষ্টি করবে। ঠিক আছে, তোমরা কি লিখবো? অসংখ্য। ওকে, দেখে নিয়েছো? ডান। এবার আমরা সরাসরি নেক্সট প্রশ্নে যাই। কি বলেছি? কোনো পরিবারের মোট মাসিক খরচের 4,775 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়ে, অন্যান্য খরচ 16% কমিয়ে দেওয়া হয় খরচ, তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে? তোমাকে হিসাব করতে হবে। তো দেখো, পরিবারের খাবারের জন্য ব্যয় হয় কত? 4,750 টাকা। কত শতাংশ বাড়ানো হয়েছে? 10%। তাহলে 100 টাকা খরচে 10% বেড়ে হয় কত? 100 যোগ 10 সমান 110 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকা খরচে নিশ্চয়ই কমবে, তো 110/100। কম হলে আমরা ভাগ করে লিখবো বলেছিলাম। তাহলে 4,750 টাকা খরচে 10% বাড়া মানে কি? নিশ্চয়ই বেশি হবে, তো গুণিত 4,750। কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা 5,225 টাকা। ঠিক আছে, এবার বলেছি যে পরিবারের অন্যান্য খরচ হয় 5,900 টাকা, অন্যান্য খরচ 16% কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 100 টাকা খরচে যদি 16% আমরা কমিয়ে দিই, তাহলে খরচ করতে হবে 100 বিয়োগ 16 সমান 84 টাকা। ঠিক আছে, আগে যেখানে 100 টাকা খরচ হতো আমি 16% কমিয়ে দিয়েছি, তাহলে আমার এখন খরচ হচ্ছে 84 টাকা। তাহলে 1 টাকাতে হবে 84/100 টাকা, 5,900তে কত হবে? 84/100 গুণিত 5,900। তা কাটাকুটি করবে 4,956 টাকা পাবে। ঠিক আছে, তাহলে আগে খরচ হতো কত? 4,750, এটা তোমার খাবার খরচ, আর অন্যান্য খরচ 5,900। যোগ করে নাও 10,650 টাকা। এখন খরচ হচ্ছে কত? 5,225, এটা হচ্ছে তোমার খাবারের জন্য।
4,956, এটা হচ্ছে তোমার অন্যান্য খরচ। তো 10,181 টাকা, ঠিক আছে। তাহলে এখন খরচ কি হয়েছে, কমে গেছে। দেখো 650, এখানে 181 রয়েছে, তো বিয়োগ করব 469 টাকা এখন খরচ কমে গেছে, ঠিক আছে, দেখে নিয়েছো। আচ্ছা, এই যে প্রশ্নের সমাধানটা কিনা আমি মডেল এডিটে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ওখান থেকে একটু দেখে নিই। এরপরে কি রয়েছে দেখো, অখিলবাবুর এই অঙ্কটা না বারবার হয়েছে। কখন বলে তো, আমরা আগের যখন মানে বলো ইউনিট টেস্টে কিন্তু বারবার করেছিলাম, আবার এখানে সেম প্রশ্ন দিয়েছে। অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে অখিলবাবু স্ত্রীকে আর 2 ছেলের মধ্যে প্রত্যেকে কতটা অংশ সম্পত্তি দিলেন। দেখো, ধরি অখিলবাবুর অবসর গ্রহণের পর মোট সম্পত্তির পরিমাণ কত, 1 অংশ। কারণ এখানে কিন্তু কোথাও তোমার বলে দেওয়া নেই যে তার কতটা সম্পত্তি ছিল, সেজন্য আমরা ধরে নিয়েছি। তিনি তার সম্পত্তির 1/4 অংশ কোথায় দিয়েছে, পাড়াতে দিয়েছে। তাহলে তিনি পাড়া লাইব্রেরিতে দিলেন 1 গুণিত 1/4 অংশ, কারণ মোট তো তার 1 ছিল, তার মধ্যে 1/4 অংশ, তো এর আছে মানে গুণ হয়ে যাবে, তো 1/4 অংশ পাড়া লাইব্রেরিতে দিয়েছে। এখন তাহলে অখিলবাবুর বাকি সম্পত্তি কত হচ্ছে, পাড়ায় দেওয়ার পর 1 বিয়োগ 1/4, মোট সম্পত্তি 1, পাড়ায় দিয়েছে 1/4, বিয়োগ করে না, তো বিয়োগ করলে আমরা কি পাবো, 3/4 অংশ পেয়ে গেলাম, 3/4 অংশ। তাহলে বলছে ওই বাকি অংশের তিনি 1/6 অংশ কাকে দিলেন, স্ত্রীকে দিলেন। তাহলে আমরা কি লিখবো, অতএব অখিলবাবু এই বাকি অংশের মধ্যে স্ত্রীকে দিলেন 1/6 অংশ। তাহলে স্ত্রীকে কতটা দিল, 3/4 ছিল, 3/4 1/6 অংশ গুণ করে নাও, তো 1/8 অংশ স্ত্রীকে দিল, ঠিক আছে। তো পাড়ায় দিয়ে দিয়েছে 1/4 অংশ, স্ত্রীকে দিয়ে দিয়েছে 1/8 অংশ। তাহলে মোট কতটা সম্পত্তি দুজনকে দিয়েছে, যোগ করে নাও, যোগ করলে আমরা পাবো কি 3/8 অংশ তিনি পাড়ায় আর স্ত্রীকে দিলেন, পাড়া লাইব্রেরি আর স্ত্রীকে দিলেন, ঠিক আছে। তাহলে এখন মানে অখিলবাবুর মোট সম্পত্তি তাহলে কত আছে, বাকি যে সম্পত্তি কতটা রয়েছে, 1 ছিল মোট, 3/8 অংশ পাড়া লাইব্রেরি আর স্ত্রীকে দিয়ে দিয়েছে, তো বিয়োগ করে দাও, 5/8 অংশ এখন পড়ে আছে। এই যে বাকিটা পড়ে আছে এটা সে কি করেছে, তার 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তো এই বাকি সম্পত্তি অখিলবাবু তার 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত, 5/8 ভাগ 2 অংশ সমান 5/8 গুণিত 1/2 অংশ। তো কাটাকুটি করে নাও, কি হয়ে যাবে, 5/16 অংশ, ঠিক আছে, দেখে নিয়েছো, ওকে। তো নেক্সট আমাদের তোমার কি রয়েছে দেখো, নেক্সটটা রয়েছে সরল করো। সরল করাতে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে গ্রাম ডেসিগ্রাম রয়েছে, আবার এখানে গ্রাম রয়েছে। যখন এরকম একসাথে থাকবে না, তো লাস্ট যেটা থাকবে আমরা সেটাতেই বের করবো। তো ডেসিগ্রামে যতগুলো রয়েছে বের করে নেব। দেখো 62 গ্রাম 5 ডেসিগ্রাম, তো হয়ে যাবে কত, 62 গুণিত 10 ডেসিগ্রাম যোগ 5 ডেসিগ্রাম। 10 তে গুণ করলাম কেন, কেন গুণ করলাম বলো, কারণ গ্রাম থেকে ডেসিগ্রামে যেতে হলে আমাদেরকে 1 ঘর ডান দিকে যেতে হয়, 1 ঘর ডান দিকে যাওয়া মানে আমরা 10 তে গুণ করি, তো 625 গ্রাম হচ্ছে। আবার 1/3/50 গ্রাম ছিল, তো এটাকে দেখো 50 কে 50, 3 যোগ করলে 53/50 গ্রাম। একে ডেসিগ্রামে গুণ তোমার করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, তো কত হচ্ছে 53/5 ডেসিগ্রাম, ঠিক আছে। এবার আমরা দেখো সরাসরি প্রশ্নটা তুমি তুলতে পারো, বা আমি 600 যে এখানে আমাদের প্রশ্ন ছিল 62 গ্রাম 5 ডেসিগ্রাম, আমি এটাকে 625 লিখে নিয়েছি, ঠিক আছে। গ্রাম মানে ডেসিগ্রামটা লিখলাম না, একবারে শেষে যখন আনসারটা লিখেছি তখন এটা লিখেছি, দেখে নাও। 685 এর 1/7/25 বিয়োগ যে 53/5 এর, তারপরে যেমন আছে লিখলাম, তারপর 625 গুণিত 25 থেকে 25 যোগ 7 32/25 বিয়োগ 53/5 এর 5/3 গুণিত 1/4 ভাগ 5/2 এর 1/3, ঠিক আছে। তো যেমন আছে আবারও তুলে দিলাম, কিন্তু আমরা জানি কি ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে যদি এর থাকে তো এর কাজ আগে করতে হবে। তো 5/3 গুণ 1/4 ভাগ 5 একে 5 2 3 6, ঠিক আছে, সমান 625 গুণিত 32/25 বিয়োগ 53/5 এর, এই দেখো এখানে ভাগ সাইন ছিল, এটাকে আমরা উল্টে দিয়েছি। তো 5/3 গুণিত 1/4 গুণিত 5/6 ছিল 6/5 হয়ে গেল, কাটাকুটি করে নেবে দেখবে 1/2 হবে। তো 625 গুণিত 32/25 বিয়োগ 53/5 এর ছিল, তো গুণ হাফ,
এখানে কাটাকুটি করবে, দেখো এখানে 5 5 25, 5 125 625, 5 25 125। তো 25 আর 25 গুণ করবে 800 বেরাবে, বিয়োগ 53 কে 53, 5 2 10, 800 বিয়োগ দেখো 5 মানে 53/10 ছিল, তো 5.3 লিখতে পারি দশমিকে বের করলে, বিয়োগ করে নেবে, বিয়োগ করলে আমাদের হবে 794.7 ডেসিগ্রাম। ঠিক আছে, দেখে নাও আরেকবার। এইটুকু বলতে পারি যে 8টা তোমাদের মডেল করানো হলো। ঠিক আছে, সব থেকে হার্ড এটা হচ্ছে হার্ডেস্ট এই মডেলটা 7 নম্বর। এরপর কি বলেছে 5-এ বলেছে আবারও রয়েছে সরল করো। ঠিক আছে, এই যেমন সরল করো, এই সরল করাটাতে কি হয়েছে বলো তো, আমিও শেষে আনসার বের করানোর সময় ক্যালকুলেটার ইউজ করেছি, কারণ এত বড় ডিভাইড করা আমার পক্ষে মানে বসে বসে অত ধৈর্য নেই আর অত সম্ভব না। দেখো কি হয়েছে, 13 একে 13 আর 1 14, 14/13 গুণিত 5 2 10 3 13, 13/5 ভাগ 2 সাথে 14 1, 15/2 গুণিত 10 3 30 1, 31/10 ভাগ 28/279। আর এখানে দেখো ভাগ তৃতীয় বন্ধনের শুরু দ্বিতীয় বন্ধনের শুরু 4 বিয়োগ 2.07, তো বিয়োগ করলে হয়ে যাবে 1.93 গুণিত 2.5, দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 1.93। তো এখানে প্রথম বন্ধনীর মধ্যে ছিল কাটাকুটি যেত, তো 13 13 কাট হয়ে গিয়েছিল, আর এখানে 5 2 10, 5 3 15, তো থাকলো আমাদের 14/5 ভাগ 31 3 93/4, 2 2 4 ভাগ 28/279। তৃতীয় বন্ধনী শেষ করলাম, ভাগ যে 1.93 গুণিত 2.5 যে আছে গুণ করলে আমরা পাবো কত 4.825 মাল্টিপ্লাইড বাই 1.93। ঠিক আছে, তো 14/5 এখানে ডিভাইড আকারে ছিল, মাল্টিপ্লাই করলে আমরা উল্টে দেবো, তো 4/93 মাল্টিপ্লাইড বাই এটা উল্টে যাচ্ছে 279/28। ঠিক আছে, তো এখানেও কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখে নাও 93 এর সাথে 3 গুণ করলে 279, তারপরে এখানে 14 2 28 হচ্ছে, 2 2 4। ঠিক আছে, তো তোমার উপরে থাকছে কত 3 2 6 আর নিচে থাকছে 5 ডিভাইডেড বাই 9.31225 6/5। তো এটাকে আমি দশমিক যদি বের করি, তো দেখো মানে দশমিক তুলে দিয়েছি, দশমিকের পরে 1 2 3 4 5, তো 1-এর পরে 5টা শূন্য আমরা লিখলাম, তো 6/5 ভাগ ছিল গুণ চিহ্ন করলে উল্টে যাচ্ছে, তো এখানে 5 দিয়ে কাটাকাটি করেছে, তো উপরে হয়ে যাচ্ছে তোমার 1,20,000, নিচে হয়ে যাচ্ছে তোমার বলো 9,31,225। এখানে আমার পক্ষে যে এত বড় অঙ্ক দিয়ে বসে বসে ওই গুণ করে করা ইম্পসিবল ব্যাপার, সেই জন্য আমি ক্যালকুলেটারে এটা করে নিয়েছি। তো এখানে কন্টিনিউ কিন্তু ভাগটা কন্টিনিউ যাবে, সেই জন্য আমরা প্রথম 4টা নিয়েছি। ঠিক আছে, তো 0.1289 এখানে তোমার 5-এর থেকে বড় রয়েছে, সেই জন্য আমরা 8-এর জায়গায় 9 করেছি, তো প্রায় কথাটা লিখবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা এইটুকু বলতে পারি, তোমরাও যদি মানে এক্সামের পরে তোমরাও নিজেরাই পাগল হয়ে যাবে, কারণ এখানে টাইম অতিরিক্ত টাইম, যদি তুমি একটা অঙ্ক করবে অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে, বিশেষ করে যে গুণ ভাগ এগুলো। ঠিক আছে, এরপর কি রয়েছে, এরপর প্রশ্ন রয়েছে যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি তার তল সংখ্যা কোনটি। দেখো পঞ্চভুজাকৃতি বলেছে, মিনস 5টা। দেখো এখানে তুমি রেখা পাবে, সেই রেখা দিয়ে তোমার একটা পিরামিড বানাতে হবে। এই ধরো এইরকম ভাবে আসছে পিরামিডটা। ঠিক আছে, ধরো এইরকম হবে, ভূমিটা হচ্ছে পঞ্চভুজাকৃতি। ওকে, এইরকম দু সাইডে আমি বোঝানোর জন্য করলাম, দেখো 3 সাইডই করে দিচ্ছি। তো এরকম ভাবে 5টা তোমার পঞ্চভুজাকৃতি ভূমি বিশিষ্ট একটা পিরামিড হলো। তলার সংখ্যা কতগুলি হয়ে যাবে দেখে নাও। নিচের একবারের নিচে এই যে পোর্শনটা, এটা একটা কি নিচের এই যে গ্রাউন্ডটা এটা একটা তল হয়ে গেল। এবারে দেখো যে এখানে সাইড সাইডে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। মোট হয়ে যাবে 6টা তল, আর কৌণিক বিন্দু 1 2 3 4 5 6, 6টা বিন্দু হয়ে যাবে। আর তলগুলো লিখে দিয়েছি, করতে পারো দেখে দেখে। এরপর কি বলেছে 3.6 সেমি 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকো, ABCD নাম করো, এঁকেছি। এরপর বলেছে যে ওই সরলরেখাংশ দ্বয়ের অন্তরের সমান দৈর্ঘ্যের একটি EF, তো বিয়োগ করে না, অন্তর করলে 1.4 হচ্ছে, তো এখানে আমি 1.4 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ টানলাম।
ঠিক আছে। এরপর বলেছে যে প্রদত্ত চিত্রে বি ও সি যোগ সি ও ডি সমান কত। দেখো বি ও সি কোথায়, দেখো এই তো বি ও সি কত হচ্ছে 50। আবার বলেছে সি ও ডি, তো সি ও ডি মানে এই যে 50 আর 90 যোগ করলে আমরা কত পেয়ে যাবো 140 ডিগ্রি। আবার বলেছে যে বিওডি থেকে বিওসি বি করতে হবে, যে বিওডি এই পুরোটা বিওডি মানে কি হচ্ছে, বিওডির অর্থই হচ্ছে কোণ বিওসি যোগ কোণ সিওডি, সেখান থেকে বিওসি বিয়োগ করতে বলেছে। তো বিওসির মান হচ্ছে 50 ডিগ্রি, সিওডির 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, 140 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি। এরপর বলেছে কি চিত্র সহ সংজ্ঞা ও উদাহরণ দাও প্রবৃদ্ধ কোণ। আচ্ছা প্রবৃদ্ধ কোণ কি হয়ে যাবে, যে কোণ 180 ডিগ্রি এর থেকে বড় ও 360 ডিগ্রি এর থেকে ছোট হয় তাকে কি বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলা হচ্ছে, প্রবৃদ্ধ কোণ বলে। তো এখানে আমি একটা ড্র করে দিয়েছি দেখে নাও, এই পুরোটা আমি যে স্ট্রেট লাইনটা নিই উপরটা কত হয় আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু যখনই আমরা ধরো এইতে মিডিলে 180 ডিগ্রি, যখনই এর থেকে একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে, ধরো এই ব্যাপারটা যখন হয়ে যাবে 180 থেকে বেশি হয়ে যাচ্ছে তখন ওটা হয়ে যাবে কি প্রবৃদ্ধ কোণ। ড্র করে দিয়েছি দেখো 208 ডিগ্রি, ঠিক আছে প্রবৃদ্ধ কোণ। এরপর বলেছে রম্বস ও সামান্তরিকের চিত্রসহ একটা পার্থক্য লেখো। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, রম্বসের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। সামান্তরিক হয় আয়তাকার, রম্বস হয় বর্গাকার। দেখো এর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে পরস্পর সমান আর সমান্তরাল হচ্ছে, ঠিক আছে, আর রম্বসের সব কোণগুলি পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে দেখে নাও। তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে নেওয়ার জন্য। ওকে বাই।